রূপনগর রাজ্যের রাজা আদিত্য ছিলেন অত্যন্ত অত্যাচারী এক রাজা। প্রজাদের প্রতি তার কোনো দয়ামায়া ছিল না। রাজার কোনো রানী জীবিত ছিলেন না। আপন বলতে ছিল একটি মাত্র কন্যা, যার নাম রাজকন্যা কঙ্কাবতী। রাজকন্যা কঙ্কাবতী ছিল একেবারেই পিতার বিপরীত স্বভাবের। প্রজাদের প্রতি তিনি ছিলেন ভীষণ মমতাময়ী। একদিন সকালে কিছু প্রজা রাজ দরবারে উপস্থিত হলো। তাদের সবাইকে দেখে রাজা বলল, কি ব্যাপার, সবগুলো এমন জোট বেঁধে হঠাৎ রাজ দরবারে এলি যে? কি হলো আবার? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি রাজামশাই। এবার বন্যায় আমাদের সবার ফসল একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু মন্ত্রী মশাই কিছুতেই আমাদের কোনো কথা শুনছেন না। সে আজকে সকালেই আমাদের কাছে খাজনা চাইতে এসেছে। রাজামশাই, আপনি আমাদের পিতামাতা, এবারের মতো দয়া করে আমাদের খাজনাটা মাফ করে দিন। আরে, সব ফসল নষ্ট হয়ে গেছে, খুবই দুঃখের ব্যাপার। কিন্তু আমি যে কিছুতেই খাজনা মকুব করতে পারবো না। ওটা তো তোদেরকে দিতেই হবে, ও থেকে তোদের মাফ নেই। রাজার মুখে এ কথা শুনে প্রজা কাঁদতে কাঁদতে বলল, রাজামশাই, ঘরে একটা দানা পানিও নেই। এখন আমরা খাজনা কোথা থেকে পাবো বলুন? সেসব তো আমি শুনতে রাজি নই। যেহেতু তোরা এই রাজ্যে থাকিস, খাজনা তো তোদের দিতেই হবে, নয়তো এই রাজ্যে তোদের ঠাঁই নেই। আজই এই রাজ্য ছেড়ে অন্য কোথাও গিয়ে থাক। এ আপনি কি বলছেন রাজামশাই? বউ ছেলে মেয়ে নিয়ে আমরা এখন কোথায় যাব? সেসব তো আমার জানার কথা নয়। এই রাজ্যে থাকতে হলে খাজনা দিতেই হবে। আর যদি বেশি ঝামেলা করিস, তাহলে আমি তোদের সবার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেব। তখন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তখন বরং তোরা ব্যাঙের ছাতার নিচে গিয়ে থাকিস। রাজার মুখে এ কথা শুনে প্রজারা জোরে জোরে কাঁদতে লাগলো। আর তখনই প্রজাদের কান্নার শব্দ পেয়ে রাজকন্যা কঙ্কাবতী রাজ দরবারে উপস্থিত হলো। এ কি পিতা, প্রজারা এভাবে কাঁদছে কেন? আহা রাজকন্যা, তোমাকে না বারবার বলেছি রাজ দরবারে সবসময় আসবে না। যাও, তুমি ভেতরের কক্ষে যাও, এসবে তোমার নাক গলাতে হবে না। এ আপনি কি বলছেন পিতা? আমিও রাজ্যের রাজকন্যা, প্রজাদের কথা তো আমাকে ভাবতেই হবে। যতদিন আমি জীবিত আছি ততদিন অন্তত তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমাকে ক্ষমা করবেন পিতা, আমি কিছুতেই আপনার এই আদেশ মানতে পারলাম না। এই বলে রাজকন্যা প্রজাদের সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে তোমাদের? এভাবে কান্নাকাটি করছো কেন? রাজকন্যা, এবার বন্যায় আমাদের সবার সব ফসল নষ্ট হয়ে গেছে, আর তাই আমরা সবাই রাজামশাইয়ের কাছে এসেছিলাম আমাদের খাজনা মওকুফ করার আর্জি নিয়ে। কিন্তু রাজামশাই বলেছে খাজনা দিতে না পারলে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে। এখন আমরা কোথায় যাব রাজকন্যা? এ কথা শুনে রাজকন্যা রেগে গিয়ে রাজাকে বলল, এসব ওরা কি বলছে পিতা? আপনি অত্যাচারী রাজা, এটুকু আমি জানতাম, তাই বলে আপনি ওদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে চাইছেন? এ আপনার কেমন আচরণ? দেখো রাজকন্যা, তোমাকে আগেই বলেছি এসবের মধ্যে তোমাকে নাক গলাতে হবে না। তুমি ভেতরে যাও। না পিতা, প্রজাদের এমন বিপদে আমি আরামায়েশে দিন কাটাতে পারবো না। রাজকন্যার মুখে এ কথা শুনে রাজা অনেক বেশি রেগে গেল। সত্যি আমি ঠিক বলেছিলাম। তোমার জন্ম রাজপরিবারে না হয়ে বরং ওদের ঘরে হলে সেটাই ভালো হতো। হ্যাঁ পিতা, আপনি ঠিক কথাই বলেছেন। আপনার মতো অত্যাচারী পিতার ঘরে জন্ম না হয়ে যদি আমার জন্ম কোনো কৃষকের ঘরে হতো, তাহলে সেটাও অনেক সুখের হতো। রাজকন্যার এ কথা শুনে রাজা রেগে গিয়ে চিৎকার করে বলল, রাজকন্যা কঙ্কাবতী, তোমার স্পর্ধা দিনকে দিন বেড়েই চলেছে। বেশ, তবে যদি ওই তোমার ভাষ্য হয়, তাহলে আজ থেকে তুমি ওদের সাথে গিয়ে থাকো। এই রাজবাড়িতে তোমার কোনো স্থান নেই। বেশ পিতা, এই যদি হয় আপনার আদেশ, তবে তা আমি মাথা পেতে নিচ্ছি। এই বলে যখনই রাজকন্যা প্রজাদের সাথে বেরিয়ে যেতে গেল,
রাজকন্যা চম্পাবতী। আর সাথে সাথে রাজার গলা দিয়ে রক্ত বেরিয়ে আসলো। আর সেটা দেখে রাজকন্যা দৌড়ে রাজার কাছে এসে বলল, এ কি পিতা, এ আপনার কি হলো? কে কোথায় আছো? এখনই বৈদ্যমশাইকে খবর পাঠাও। কিছুক্ষণ পর বৈদ্যমশাই এসে রাজাকে পরীক্ষা করলেন। তখন রাজকন্যা বৈদ্যকে বলল, কি দেখলেন বৈদ্যমশাই? কি হয়েছে আমার পিতার? আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, অনেক পরীক্ষা নিরীক্ষা করেও আমি রাজামশাইয়ের রোগ নির্ণয় করতে ব্যর্থ। আপনি কি বলছেন বৈদ্যমশাই? তাহলে আমার পিতা সুস্থ হবে কিভাবে? পিতার গলা দিয়ে তো ক্রমাগত রক্ত বেরিয়েই যাচ্ছে। আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, এই রোগের ওষুধ আমার জানা নেই। এই বলে বৈদ্যমশাই সেখান থেকে চলে গেল। আর রাজকন্যাও দুশ্চিন্তায় পড়ে গেল। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। কিন্তু কোনো বৈদ্য কবিরাজি রাজামশাইকে সুস্থ করতে পারল না। অন্যদিকে অত্যাচারী রাজার অসুস্থতায় রাজ্যের প্রজাদের মধ্যে আনন্দের সীমা থাকলো না। একদিন রাজবাড়িতে এক সাধু বাবা আসলেন। আর তাকে দেখেই রাজকন্যা তাকে বলল, দেখুন না বাবা, কি হয়েছে আমার পিতার। যে করেই হোক আমার পিতাকে সুস্থ করে তুলুন। এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই নাকি? যা চাইবো তাই দিবি? হ্যাঁ বাবা, আপনি যা চাইবেন আমি তাই দেব। শুধু তার বিনিময়ে আমার পিতাকে সুস্থ করে দিন। তার এই যন্ত্রণা আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা বেশ, তাহলে আজই তুই আর তোর পিতা এ রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যা। আচ্ছা বাবা, তাই করব। তবুও আপনি আমার পিতাকে সুস্থ করে দিন। এই রাজ্য, এই সম্পদ আমার কিছুই চাই না। আপনি শুধু আমার পিতাকে সুস্থ করে দিন। তোর কথায় আমি অত্যন্ত প্রসন্ন পেয়েছি। তোর পিতা ঠিক যতটা অত্যাচারী ছিল, তোর মন ঠিক ততটাই কোমল। আর এজন্যই পিতার সুস্থতার বিনিময়ে এ রাজ্য ছেড়ে দিতেও তুই পিছপা হচ্ছিস না। তাই তোর পিতাকে আমি সুস্থ করে তুলব। তবে সেটা অতটাও সহজ হবে না তোর জন্য। যত কঠিনই হোক না বাবা, আমি সব করব। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। তবে শোন, তোর পিতার অত্যাচারের সীমা অতিক্রম হওয়ায় বিধাতাই তাকে এই অভিশাপ দিয়েছে। আর এই অভিশাপ তখনই খণ্ডাবে যখন তুই এক অমূল্য ব্যাঙের ছাতা নিয়ে আসতে সক্ষম হবি। ব্যাঙের ছাতা? হ্যাঁ, ব্যাঙের ছাতা। তবে সে ব্যাঙের ছাতা কোনো সাধারণ ব্যাঙের ছাতা না। সে ব্যাঙের ছাতা পেতে হলে তোকে প্রত্যেক প্রজার ঘর থেকে এক বিন্দু করে পানি আনতে হবে। সে সকল পানি একত্রিত করলে সেখান থেকে তৈরি হবে এক জাদুকরী ব্যাঙের ছাতা। সে ব্যাঙের ছাতা তোর পিতার গলায় স্পর্শ করালে তবেই তোর বাবা সুস্থ হয়ে উঠবে। আচ্ছা বাবা, আমি তাই করব। এই বলে এক মুহূর্ত দেরি না করে রাজকন্যা প্রজাদের কাছে গেল। তোমরা সবাই জানো আমার পিতা অসুস্থ, আর তাই তাকে সুস্থ করতেই আজ আমি তোমাদের কাছে হাত পাততে এসেছি। দয়া করে তোমরা তোমাদের ঘর থেকে আমাকে এক বিন্দু করে পানি এনে দাও। সেখান থেকেই তৈরি হবে এক অমূল্য ব্যাঙের ছাতা, যার মাধ্যমে আমার পিতা আবারও সুস্থ হয়ে উঠবে। ক্ষমা করবেন রাজকন্যা, তবে আমরা আপনার এই অনুরোধ রাখতে পারবো না। কারণ রাজা সুস্থ থাকাকালীন আমাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে। তিনি অসুস্থ হওয়ার পর থেকেই আমরা সুখে শান্তিতে আছি। আর তাই আমরা চাই না আবারও সুস্থ হয়ে রাজা আমাদের ওপর অত্যাচার করুক। এ তোমরা কি বলছো? আমি জানি আমার পিতা একজন অত্যাচারী রাজা ছিলেন, তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এবার তিনি আর তোমাদের ওপর কোনো অত্যাচার করবেন না। দয়া করে আমাকে সাহায্য করো। না রাজকন্যা, আমরা আপনাকে বিশ্বাস করলেও রাজাকে বিশ্বাস করি না। দয়া করে আমাদেরকে এমন কোনো অনুরোধ আপনি করবেন না যা আমরা রাখতে পারবো না।
দয়া করো আমাকে। আমি তোমাদের কাছে আমার পিতার সুস্থতা ভিক্ষা চাইছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। তোমাদের বিপদে তো আমি প্রথম এগিয়ে এসেছিলাম, এবার তোমরা আমাকে রক্ষা করো। এই বলে রাজকন্যা প্রজাদের সামনে জোরে জোরে কাঁদতে শুরু করলো। আর সেটা দেখে প্রজাদের অনেকের মায়া হলো। তখন এক প্রজা এগিয়ে এসে বলল, কাঁদবেন না রাজকন্যা, কাঁদবেন না। আপনার মতো এত মমতাময়ী রাজকন্যা আমি কখনোই দেখিনি। আমি আপনাকে পানি দেব। এরপর এক এক করে সব প্রজারাই রাজকন্যাকে এক বিন্দু করে পানি দিল। আর সেই পানি একত্রিত হয়ে তৈরি হলো সেই জাদুকরি ব্যাঙের ছাতা। আর সেটা নিয়েই খুশি মনে রাজকন্যা রাজবাড়িতে রাজার কাছে ফিরে গেল। এই দেখুন পিতা, এই সেই অমূল্য ব্যাঙের ছাতা যার কথা সাধু বাবা বলেছিলেন। এটা আপনার গলায় ছোঁয়ালেই আপনি আবার সুস্থ হয়ে যাবেন। রাজকন্যা যখন রাজাকে এ কথা বলল, তখন রাজার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এরপর রাজকন্যা সেই অমূল্য ব্যাঙের ছাতা রাজার গলায় ছুঁয়ে দেওয়ার সাথে সাথেই রাজা সুস্থ হয়ে উঠল। এই তো পিতা, আপনি আবার সুস্থ হয়ে উঠেছেন। হ্যাঁ কন্যা, এবার আমি সত্যি সুস্থ হয়ে উঠেছি। আর এসবই সম্ভব হয়েছে তোমার জন্য। এতদিন আমি অচেতন হয়ে বিছানায় পড়ে থাকলেও আমি সব দেখেছি। আমি দেখেছি আমার জন্য তুমি কতটা কষ্ট করেছো। আর এতদিনে আমি এটাও বুঝেছি, এতদিন ধরে আমি কত ভুল করে এসেছি, যা শাস্তিও আমি পেয়েছি। তবে আর না, আর কোনোদিন আমি প্রজাদের প্রতি কোনো অত্যাচার করব না। আর আজ এই মুহূর্ত থেকে প্রজাদের সকল খাজনা আমি বাতিল ঘোষণা করলাম। সত্যি পিতা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ কন্যা, আমি সত্যিই বলছি। আর হ্যাঁ, আমি সত্যি তোমার মতো কন্যা পেয়ে গর্বিত। এই বলে রাজা রাজকন্যার মাথায় হাত বুলিয়ে দিল। এরপর থেকে রাজা তার ভুল বুঝে নিজেকে শুধরে নিল। আর তারপর থেকেই রূপনগর রাজ্যের প্রজারাও সুখে শান্তিতে বাস করতে লাগলো।